আচ্ছা আমাদের কথা কি সুন্দর করে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। সালাম দিতে মনে হয় একটু তারা ওরা। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? একটু কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে তোমরা জানাবা। কেউ যদি আই এডুকেশন থেকে লাইভে যেয়ে থাকো তাহলে হচ্ছে গিয়ে আমাকে পার্সোনালি একটু লাইভটা শেয়ার করবো। আমি পাচ্ছি না খুঁজে, কেন পাচ্ছি না আমি বলতে পারতেছি না, কিন্তু পাইতেছি না। পাইছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ক্লাসে আসতে একটু দেরি হয়েছে, ঠিক আছে? ক্লাসে আসতে একটু দেরি হয়েছে, আজকে ক্লাসে আসতে একটু দেরি হয়েছে, এই কারণে হয়তো অনেকে জানে না। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবা। থ্যাংক ইউ রাজি হাসান, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লাস শুরু করবো, আমরা শুরু করি না এখন। হ্যাঁ অনেকে বলতেছে শুরু হয়েছে কিনা বা করছেন কিনা। ক্লাস আমরা শুরু করবো, এখন শুরু করি না, ঠিক আছে? ক্লাস আমরা শুরু করবো, ক্লাস আমরা শুরু করবো, এখনো শুরু করি না, ঠিক আছে? আমরা শুরু করে দিব। ঠিক আছে, আশা করি আমাকে দেখা যাচ্ছে এবং হচ্ছে আশা করি হচ্ছে আমার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে না আমাকে একটু বলো তো। সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে দেখো তো। না আমাদের অর্থনীতি আগে কোনো ক্লাস হয় নাই, অর্থনীতি আগে কোনো ক্লাস হয় নাই, আজকে প্রথম ক্লাস। সো অ্যালেক্সে ফার্স্ট করে যে তারা আছে চলে যাও, ক্লাস করার দরকার নাই। যার তারা আছে চলে যাও, কারো ক্লাস করার দরকার নাই। 50 জন ক্লাস করলে এনা, 20 জন ক্লাস করলে এনা, ঠিক আছে? আজকে মোট কিন্তু মানে এমনিতে মন মেজাজ ভালো না আজকে যে কোনো কারণে এই এক করবো না, ঠিক আছে? উল্টা পাল্টা কমেন্ট করবে না কেউ, ঠিক আছে? কারো ভালো না লাগলে চলে যাবা, ঠিক আছে? সব ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করবো। আচ্ছা তোমাদেরকে আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমরা প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে
লাইভটা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, যেহেতু হচ্ছে গিয়ে আমরা একটু লেট করে হচ্ছে গিয়ে লাইভে আসছিলাম, আজকে একটু দেরি হয়ে গেছে আমার, তো এই জন্য অনেকে হচ্ছে 10টায় আয়সা হয়তো লাইভ পাইছে না, আয়সা ভাবতেছে হয়তো লাইভ হয়নি। তো তোমরা সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা। আজকে ইকোনমিক্সের আমরা যেটা পড়াতে যাচ্ছি 100% পরীক্ষা আসবে, এবং আজকে আমরা পিডিএফটা শুধু তাদেরকেই দিব যারা লাইভটা শেয়ার করবে। সো যারা লাইভ শেয়ার করে ওই স্ক্রিনশটটা হচ্ছে যে গ্রুপে দিয়ে দিবে, আমাদের এই লাইভের নিচে হচ্ছে গিয়ে একটা থাকবে, বা লাইভের ক্যাপশন আমরা পরবর্তী এডিট করে হচ্ছে ক্লাস শেষে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ওই গ্রুপে অ্যাড হইয়া তুমি যারা শেয়ার দিছো স্ক্রিনশট পাঠাবা, তারপর হচ্ছে পিডিএফ পাবা। ঠিক আছে, সিকিউ এমসিকিউ দুইটা পিডিএফ পাবা। আজকে আমরা বিস্তারিত পড়াবো, টপিক আকারে ধরে ধরে পড়াবো। ঠিক আছে, সো আমরা দেরি না করে একদম চলে যাই। প্রথমে দেখাই আমরা কি কি পড়াবো। ঠিক আছে, প্রথমে যদি আমরা বলি, প্রথমে হচ্ছে আমরা এভাবে হচ্ছে টপিক আকারে হচ্ছে সাজেশনটা দিব। এভাবে টপিক আকারে সাজেশনটা দেওয়ার পরে আমরা হচ্ছে যাব এই জায়গায় গিয়ে হচ্ছে আমরা তোমাদেরকে এই যে পিডিএফটা হচ্ছে আমরা দিব, এই যে এমসিকিউ পিডিএফটা তোমাদেরকে দিব। এভাবে একদম সাজানো গোছানো একটা পিডিএফ আছে, এটা পড়লে তোমার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এমসিকিউ পিডিএফ, এবং তোমরা যদি বলো সিকিউ জন্য নাই, হ্যাঁ সিকিউ এর জন্য আছে, এটা হচ্ছে তোমাদের সিকিউ পিডিএফ। সো যারা ক্লাসটা করতেছো প্রত্যেকেই লাইভটা শেয়ার করে দিবা, শেয়ার করে ওই স্ক্রিনশটটা হচ্ছে আমাদের এই গ্রুপে দিয়ে দিবা, তাহলে হচ্ছে তোমাকে পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, টিম তোমাকে পিডিএফটা দিয়ে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আদি বাজার লিখে শেয়ার ডান, থ্যাংক ইউ। সো যারা শেয়ার দিবা শুধু তারাই আজকে পিডিএফ পাবা, বাকিরা পিডিএফ দরকার নাই, শেয়ারও দরকার নাই। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে জাস্ট আমি একটু দেখাবো কোন কোন অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ, জাস্ট এটা একটু দেখবা। ঠিক আছে, সো আমি যদি আর দেরি না করি, অনেক দেরি অলরেডি হয়ে গেছে, অনেকে আবার বলতেছো স্যার তাড়াতাড়ি করেন হ্যান দেন, যাই হোক আমরা আর দেরি করবো না। সেটা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় থেকে মূলত 3টা জায়গা থেকে প্রশ্ন আসে। কয়টা জায়গা থেকে প্রশ্ন আসে? 3টা জায়গা থেকে প্রশ্ন আসে। সো আমরা যদি এই 3টা জায়গায় একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে গিয়ে দণ্ডচিত্র থেকে প্রশ্ন আসে, এই দণ্ডচিত্র থেকে প্রশ্ন আসে, আর হচ্ছে গিয়ে খামার থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আর হচ্ছে বিপণন, কৃষি বিপণন থেকে প্রশ্ন আসে। এই 3টা জায়গা থেকে প্রশ্ন আসে, আর বাইরে কোনো জায়গা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তারপর আমরা একদম হুবহু একদম প্রশ্নগুলো তুলে দিছি কিভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে জীবন নির্বাহী খামারের স্বরূপ ব্যাখ্যা করো, প্রশ্ন আসতে পারে জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের তুলনা করো, এবং প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যা সমূহ ব্যাখ্যা করো। ঠিক আছে, যেটা বলা হয় কৃষি বিপণন, এটা 100% এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে 100% প্রশ্ন আসবে। এবং বাংলাদেশে কৃষি বিপণনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অংশগ্রহণের বিশ্লেষণ করবো, রাষ্ট্র কি কি করতে পারে সেটাও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সেটাও প্রশ্ন আসতে পারে। যারা দেখতেছো দয়া করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, কারণ আজকে একটু দেরিতে ক্লাস শুরু হয়েছে, তো অনেকেই ভাবছে হয়তো ক্লাস আজকে নিব না। ঠিক আছে, সো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, দেখো দ্বিতীয়ত থেকে আরো কিছু জায়গা থেকে প্রশ্ন আসে, যেমন হচ্ছে এই ঋণ কত প্রকার কি কি, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক এবং হচ্ছে অপ্রাতিষ্ঠানিক এই দুইটা অংশ থেকে। ঠিক আছে, এটার সমস্যা কি, এবং বাংলাদেশ কৃষি ঋণ প্রসারিত ঋণে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস সমালোচনা করে, এই যে এখান থেকে প্রশ্ন অনেক সময় চলে আসে। ঠিক আছে, এই শস্য ভূমিকরণ এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশে এটা খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের কৃষি পদ্ধতিতে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। এরপরে আইসিটির মাধ্যমে কৃষকরা কি কি সুবিধা পায়, এগুলো আসতে পারে না, আসলে নেই, এগুলো ইম্পর্টেন্ট না। আমি আবার বলতেছি 3 জায়গা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, 1 হচ্ছে দণ্ডচিত্র, 2 হচ্ছে কি হচ্ছে তোমার কি 1 দণ্ডচিত্র, 2 হচ্ছে কৃষি বিপণন। ঠিক আছে, বিপণন, 3 হচ্ছে কি তোমার সর্বোচ্চ যদি তুমি যাও তাহলে তুমি হচ্ছে যে খামার, এই খামার, এই জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। আমি কয়টা জায়গা বললাম, দ্বিতীয় থেকে 3টা, দণ্ডচিত্র থেকে বা লেখচিত্র থেকে প্রশ্ন আসতে পারে, তোমার বিপণন থেকে, প্রশ্ন আসতে পারে খামার থেকে। যদি বলো এই 3টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এই 3টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কৃষি বিপণন। ক্লিয়ার? আশা করি দ্বিতীয় অধ্যায় তোমাদের শেষ। তোমরা সবাই একটা বিজয় সরকার লিখছে 10 গ্রুপ শেয়ার ডান, থ্যাংক ইউ বিজয় সরকার। সো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও এতটুকু তোমরা বুঝছো কিনা, একটু বুঝলে বলো জি বুঝতে পারছি। ঠিক আছে, দেখো এরপরে যদি আমরা বলি তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় দেখো এই কুটির শিল্প যে আছে না, কুটির শিল্প 100% শিওর এখান থেকে প্রশ্ন আসবে। কুটির শিল্প, ঠিক আছে, কুটির শিল্পের বৈশিষ্ট্য সমূহ কি, কুটির শিল্পের উন্নয়নে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আজকে সেশনটা ভিন্নভাবে দিছি। অন্যদিন যখন আমি টপিক লিখে দিই তোমাদেরকে, ধরো আমি লিখে দিলাম ধরো হচ্ছে কুটির শিল্প লিখে দিলাম, এখন তোমরা আবার মাঝে প্রশ্ন করে ভাইয়া কুটির শিল্প তো আসলে কি কি প্রশ্ন আসতে পারে, এটা একটা সমস্যা, তোমরা বুঝতে পারো না।
যে কুটির শিল্প বললে বুঝতে পারো না যে হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসবে। এই জন্য আজকে আমরা কুটির শিল্প থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে বুঝলাম, এবং কুটির শিল্প থেকে প্রশ্ন আসলে কি কি ভাবে আসতে পারে এটাও কিন্তু তোমাদের উল্লেখ করে দিচ্ছি। তাহলে কুটির শিল্প থেকে প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে, কুটির শিল্পের সমস্যা কেটে আসতে পারে, কুটির শিল্পের বৈশিষ্ট্য কেটে আসতে পারে, কুটির শিল্প উন্নয়নে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে, এটা আসতে পারে, এইভাবে প্রশ্ন আসতে পারে, মানে এই 3 ভাবে প্রশ্ন আসতে পারে। এরপর আমরা বলছি বাংলাদেশের পাট শিল্পের সমস্যা চিহ্নিত করতে হইব এবং পাটের শীর্ষস্থান কিভাবে পুনরুদ্ধার করা যায়, মানে সমাধানটা, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। এরপরে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের ভূমিকা, বাংলাদেশ যে পণ্যগুলো রপ্তানি করে এইগুলোর ভূমিকা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে, এইগুলোর ভূমিকা আমাদেরকে লিখতে হবে। তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো দয়া করে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে। যেহেতু তোমাদের জন্য অনেক কষ্ট করে পিডিএফ বানাই, সিকিউ পিডিএফ, এমসিকিউ পিডিএফ, স্লাইড বানাই, তোমাদের উচিত ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। দেখো তো এই রপ্তানিমুখী বললাম, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো কিছু আসলে এখান থেকে প্রশ্ন আসবে, দেখো এখানে কেজি দেওয়া, অনেকে বলতে পারে ভাই আপনি তো সবই তুলে রাখছেন, তাহলে কোনগুলো পড়বো? ভাই তোমার যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তুমি দেখেই বুঝবা যে এখানে দেখো কোনটা কোনটা কেজি দেওয়া হচ্ছে এটার মধ্যে আর এটার মধ্যে। তাহলে প্রশ্ন আসলে এই দুটা থেকে আসবে 100%। বাকিগুলো পড়তে হবে, যারা অনেক ভালো পরীক্ষা দিতে চাও তাহলে বাকিগুলো পড়তে হবে। আর যে মনে করো যে আমার জীবন যায় যায় ভাব, তাহলে তুমি ভাই কিছুই করবে না, তুমি করবা এটা আর এটা, এই দুইটা পড়বা, আর অন্য কিছু করার দরকার নাই, ঠিক আছে। এরপরে যাবো, এরপর হচ্ছে আমাদের যদি যাই তৃতীয় অধ্যায়, আর কি আছে, এই চা আছে, চাটা পড়তে হবে। বলো যে ভাইয়া চা থেকে কি প্রশ্ন আসবে, চা শিল্পের সমস্যা আসবে, সমাধান আসবে, ঠিক আছে, এটা আসবে, ঠিক আছে। এখানে আমি আবার আলাদা করে দিচ্ছি, চা শিল্পের সমস্যা সমূহ ব্যাখ্যা করো, চামড়া শিল্পের সমস্যা এবং উন্নয়নে সরকারের পদক্ষেপ, রপ্তানি শিল্পের বর্ণনা দিতে হইব, আমদানি এই যে বিকল্প, আমদানি বিকল্প শিল্প, ঠিক আছে, আমদানি বিকল্প শিল্প স্থাপনের যৌক্তিকতা কি, একদম প্রশ্ন আমি তুলে দিচ্ছি কিভাবে আসতে পারে, ঠিক আছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব শিল্পায়নের নীতি যথার্থ বিশ্লেষণ করে একদম প্রশ্ন তুলে দিচ্ছি, ঠিক আছে। এখানে লেখা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে কুটির শিল্প, পাট শিল্প, পোশাক শিল্প, চামড়া শিল্প, মানে কোন একজন মানুষ যদি চাও এই 4টা পড়লেই তোমার হবে, আর অন্য কোনো কিছু পড়ার দরকার নাই। কিন্তু মানে ভালো প্রিপারেশন নিতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে সবগুলাই পড়তে হবে। কিন্তু তুমি যদি চাও যে না ভাই আমার এত সময় নাই, আমি এত পড়তে পারবো না, তাহলে হচ্ছে তোমার এই যে সংক্ষেপে যারা দিয়েছি এই যে 4টা, এই কুটির শিল্প, পাট শিল্প, পোশাক শিল্প, চামড়া শিল্প। কুটির শিল্পতে কি পড়বা, এই উপরে লেখা আছে, ঠিক আছে। পাট শিল্পতে কি পড়বা, লেখা আছে। পোশাক শিল্পতে কি পড়বা, লেখা আছে। মানে প্রশ্নগুলো কিভাবে আসবে আজকে আমি তোমাদের হুবহু প্রশ্ন তুলে দিতেছি, পরীক্ষা হলে দেখবা এই প্রশ্ন হুবহু চলে আসছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর দেখো চতুর্থ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে। কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আমি বলে দিব, ঠিক আছে, লাস্টে বলে দিব। চতুর্থ অধ্যায় যদি বলি, এই জনসংখ্যার পরিমাণ ও ঘনত্ব, জনসংখ্যার নির্ধারণ সমূহ, ঠিক আছে, এই জনসংখ্যা বৃদ্ধির কারণ ও প্রভাব, এই 3টা মিলে একটা প্রশ্ন আসতে পারে, আসলে এই 3টা মিলে একটা প্রশ্ন আসবে। এছাড়া সবচেয়ে একদম হট মানে হচ্ছে কি বলে হট টপিক যেটা, সেটা হচ্ছে এইটা দেখো কেজি দেওয়া আছে, মেলতাসে জনসংখ্যার তথ্য, এরপরে যেটা আছে কাম্য জনসংখ্যার তথ্য। এই দুইটাতে প্রশ্ন 100% আসবেই। কখনো দুইটা মিলাই দেয়, কখনো মানে একদম পার্টিকুলারলি একটা থেকে প্রশ্ন আসে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আবারও আমাকে কমেন্ট করবা যে তোমরা কি আমরা এই সাজেশনটা বলতেছি তোমরা কি বুঝতেছো আমার কথা, নাকি আমি বেশি তাড়াতাড়ি বলে ফেলতেছি, একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, থ্যাংক ইউ ইরিনা, সায়ামকে অনেক ধন্যবাদ, যারা শেয়ার করছো সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের জনসংখ্যা, ঠিক আছে, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। এরপরে দেখো কি আছে চতুর্থ অধ্যায়, আর কি আছে, বাংলাদেশের জনসংখ্যা কাঠামো, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম, মানব সম্পদ উন্নয়ন গৃহীত কর্মসূচি, আত্মকর্মসূচি। এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু যদি মেলতাস আর কাম্য এগুলো থেকে প্রশ্ন না আসে, তাইলে অবশ্যই এই যে মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলতেছি, তোমার একটা সিকোয়েন্স আছে, তুমি আগে পড়বা মেলতাস আর কাম্য জনসংখ্যা তত্ত্ব, এটা ভালো করে, তারপর পড়বা জনসংখ্যা, যে বাংলাদেশের যে জনসংখ্যা আছে এগুলো ভালো করে পড়বা। তুমি যদি আরো ভালো প্রস্তুতি নিতে চাও সেই ক্ষেত্রে তোমাকে এই যে মানব সম্পদ, আত্মকর্মসংস্থান এগুলা পড়তে হবে। তোমার উপর ডিপেন্ড করে আসলে তুমি কতটুকু পড়তে পারবা বা তোমার এবিলিটি কতটুকু, বুঝতে পারছো? থ্যাংক ইউ নাদিয়া আলেক্স, বুঝতে পারছি, থ্যাংক ইউ। দেখো এরপর হচ্ছে সপ্তম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তুমি এটা 1 নাম্বার আনসার করবে না, 2, 3 এ আনসার করবে। কিভাবে আনসার করবে সেটা বলে দিব। দেখো মুদ্রাস্ফীতির ধারণা মানে কি বলবো, এটা মানে 100% বলো তো কম হবে। চাহিদা বৃদ্ধিজনিত আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পরিমাপ,
এটা কি বলবো 100%। এর মধ্যে ভাই কয় জায়গায় 100% দেন ভাই? প্রশ্ন তো আইবো 2 এর ওদিকে, এখান থেকে 2টা আসবে মিনিমাম, ঠিক আছে? এই সিপিএ এর সাধারণ সূত্র, পিপি এর সাধারণ সূত্র, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির কারণ, এই যে এখানে দেখাইলাম, এই জিনিসগুলো ভালো করে পড়বা। এরপরে কিছু প্রশ্ন আছে, দেখো মুদ্রাস্ফীতির প্রভাব, বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ, বাংলাদেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতির প্রভাব, ঠিক আছে? বাংলাদেশের মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায়, মানে এই যে বিষয়গুলো আছে এগুলোতে মূলত 4 নম্বরের প্রশ্ন আসে। গতে একটা গাণিতিক প্রশ্ন আছে, গাণিতিক গতে আসে কি গাণিতিক, এবং আমি আজকে পড়ায় দিব ধরে ধরে, হ্যাঁ সবগুলো ধরে ধরে পড়ায় দিব, ঠিক আছে? না 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 না, তোমাকে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, না এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। এরপরে আমরা খুব দ্রুত শেষ করবো, আজকে পড়াবো তো এই জন্য দ্রুত শেষ করবো। দেখছে 8ম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য ধারণা ব্যাখ্যা করবো। অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য কি? 100% এখান থেকে প্রশ্ন আসবে, 100%, 100% চিন্তা করো। মনে করো এটা তোমার একটা পরীক্ষার প্রশ্ন তোমাকে দিয়ে দিছি, বুঝতে পারছো তুমি? আমি ধরে ধরে যেগুলো বলতেছি আসবে, এগুলো মানে আসবে, হুবহু আসবে। এরপর দেখো আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা, বাংলাদেশের রপ্তানি পণ্যের বিশ্লেষণ, বাংলাদেশের লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করে পদক্ষেপ, ঠিক আছে? এরপর আমরা যাব লাস্ট 8ম অধ্যায় যদি আরেক কিছু বিষয় আছে, রপ্তানি পণ্যের তালিকা তৈরি করো, প্রধান এই প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক, এটা কেজি, এটা 3 স্টার, এটা কেজি করে ফেলো তোমরা, ঠিক আছে? বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারি গৃহীত পদক্ষেপ। এখন বলতে স্যার এখানে এতগুলো হয়েছে কেন? আগে আমি তোমাকে শুধু টপিক দিছিলাম, কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রম করছি কি, যে ওই টপিক থেকে তোমরা অনেক সময় বুঝো না যে কি প্রশ্ন আসবে, এই জন্য হুবহু কি প্রশ্ন আসতে পারে এই হুবহু লিখে দিছি, ঠিক আছে? সো এইগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? এই বৈদেশিক বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য কোনটা উত্তম, এটা একটা প্রশ্ন, তাই বলতে চাও বৈদেশিক বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য, এটা বললে কিন্তু হইতো, বৈদেশিক বাণিজ্য সাহায্য, কিন্তু আমি প্রশ্ন তোমাকে লিখে দিছি যাতে তুমি একদম সঠিকভাবে বুঝতে পারো। লাস্ট 9ম অধ্যায়, একদম ছোট একটা অধ্যায়, সরকারি ব্যয়ের উদ্দেশ্য, সরকারি ব্যয়ের আত্মকর্মসংস্থান, সরকারি আয়ের গুরুত্বপূর্ণ খাত, সরকারি ঋণের বিভিন্ন উৎসের তুলনামূলক। আচ্ছা একটু তোমাদের যোগ করি, সরকার কোন কোন জায়গা থেকে আয় করে এবং কোন কোন জায়গা থেকে ব্যয় করে, এটা একটু ভালো করে পড়বা। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে আয় করে মানে আয়ের উৎস আর হচ্ছে ব্যয়ের উৎস, এটা একটু ভালো করে পড়বা। এইখান থেকে যেগুলো দিছি 3টা টপিক দিছি, এর বাইরে কিছু আসতো না, দরকার নাই, ঠিক আছে? এর বাইরে কোনো কিছুই দরকার নাই, ঠিক আছে? সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে আমাদের মূল পড়ায় চলে যাব, আমরা মূল পড়ায় চলে যাব, দেরি করব না। আচ্ছা তোমরা আমাকে একটু কথা বলি, তোমরা আমাকে একটু বলো, আমি যে টপিক আকারে সাজেশনটা দিলাম এটা কি তোমরা বুঝতে পারছো? টপিক আকারে যে সাজেশনটা দিলাম সেটা কি তোমরা বুঝতে পারছো? মানে হচ্ছে আমি একটু দ্রুত করতেছি কেন, কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের এখানে খুব বেশি কারেন্ট চলে যায়। সো তোমরা কি বুঝতে পারছো? দেখছো ভাইয়া পিডিএফ কি দিবেন? হ্যাঁ পিডিএফ দিব, যারা শেয়ার দিবে সবাইকে পিডিএফ পাঠাবো, টিম সবাইকে পিডিএফ পাবে, ঠিক আছে? সো আমরা আর দেরি করবো না, আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে, যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে আমাদের পিডিএফ গুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ গুলো দিয়ে দিব, পিডিএফ গুলো সব পাবা তোমরা, ঠিক আছে? পিডিএফ গুলো সব পাবা, পিডিএফ গুলো সব পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? চলে আসছে। সো আমরা একদম প্রথম চলে যাব, আমরা প্রথমে দেখাবো যে হচ্ছে কি, দেখো আমরা তোমাদের সাথে একটু কথা বলি, আমরা এখন আজকে 2টা অধ্যায় পড়বো। কয়টা অধ্যায় পড়বো? 2টা অধ্যায় পড়বো। দ্বিতীয় অধ্যায় পড়বো, তৃতীয় অধ্যায় পড়বো, দ্বিতীয় অধ্যায় পড়বো আর তৃতীয় অধ্যায় পড়বো। এই 2টা অধ্যায় আজকে আমরা A to Z পড়াবো, ঠিক আছে? যে যে টপিক তোমাদেরকে লিখে দিয়েছিলাম, প্রশ্ন লিখে দিয়েছিলাম, এই টপিক থেকে আজকে আমরা বিস্তারিত পড়বো। এগুলো দেখছে ঠার আমার স্যার, যে কোনো সময় কারেন্ট চলে যাবো, এক্স্যাক্টলি কারেন্ট চলে গেলে তোমাদের কপাল খারাপ, কারণ লাস্ট ক্লাস আমি নিতে পারি না কোনো সবটা, ঠিক আছে? সো আমি একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? আর কথা বাড়াবো না। দেখো আমি তোমাদেরকে যদি একটু তোমাদেরকে বলি যে এই অধ্যায় থেকে তোমাদের বলছিলাম যে যে জায়গা থেকে প্রশ্ন আসে, এর মধ্যে বলছিলাম একটা হচ্ছে তোমার বলছিলাম একটা হচ্ছে একটা বলছিলাম খামার, একটা বলছিলাম দণ্ডচিত্র, আর একটা বলছিলাম বিপণন। এই 3টা জিনিস এই অধ্যায় থেকে পড়লে হবে। 3টা জিনিস, কটা জিনিস পড়বা? 3টা জিনিস। আমি আবার বলছি, তোমাদের দিকে তাকায় বলি, খামার খুবই গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে বিপণন, কৃষি বিপণন খুবই গুরুত্বপূর্ণ,
তারপর হচ্ছে দণ্ডচিত্র, এই 3টা পড়লে এই অধ্যায় থেকে এনাফ। বাকি আরো কিছু আছে, যেমন প্রাতিষ্ঠানিক উৎস আছে, ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস আছে, ঋণ নিতে কি সমস্যা হয়, সমাধান কি, এগুলো আছে। কিন্তু মূল বিষয়গুলো আমরা হচ্ছে ধরে ধরে পড়াবো। আচ্ছা দেখো, প্রথমে আমরা পড়াবো খামার। প্রথমে আমরা কি পড়াবো? খামার। দেখো খামারের যদি আমরা প্রকারভেদ বলি, অনেক প্রকারের খামার আছে, কিন্তু আমরা সব প্রকারের খামার করবো না। আমরা হচ্ছে জাস্ট যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বলবো। চাষাবাদের প্রকৃতি এবং আয়তনের ভিত্তিতে, চাষাবাদের পদ্ধতি এবং হচ্ছে চাষাবাদের প্রকৃতি এবং আয়তনের ভিত্তিতে খামার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে জীবন নির্বাহী খামার, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে বাণিজ্যিক খামার। এই 2টা খামার আজকে আমরা খুব সুন্দর করে বলবো। সিকিউ স্যার, সিকিউ লেখার স্টাইলটা বলে দেন, লিখতে লিখতে জীবন যায়। হ্যাঁ, সিকিউ লেখার স্টাইলটা বলে দিব। দেখো এটা কিন্তু একটা সিকিউ, ঠিক আছে? কিভাবে লিখবা আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথমে বলছে জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী, আচ্ছা দেখো বলছে জীবন নির্বাহী খামার বলতে এমন একটি খামারকে বোঝায় যেখানে কৃষক মুনাফার উদ্দেশ্যে চাষাবাদ না করে প্রধানত তার নিজের পরিবারের ভরণ পোষণের জন্য কৃষি কার্যক্রম পরিচালনা করেন। এটি সাধারণত স্বল্প পুঁজি, নিজস্ব শ্রম ও নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আচ্ছা এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা বা হচ্ছে লেখার ভাষা। আমি যদি তোমাদের কিছু সহজ সরল ভাষা বসি, ধরো তুমি খামার করবা, ধরো তুমি 4টা মুরগি কিনছো, বা এই 4টা মুরগির ডিম কি করবা? তুমি তোমার পরিবারের সদস্যকে নিয়ে খাইবা। অর্থাৎ যেই খামার তুমি তোমার পরিবারের ভরণ পোষণের উদ্দেশ্যে গড়ে তুলো, এটা হচ্ছে জীবন নির্বাহী খামার। মানে পরিবারের মানুষ এখানে কাজ করে, পরিবারে এগুলো হচ্ছে বুক করে, কোনোভাবে এটা বিক্রির বা হচ্ছে মুনাফা লাভের কোনো রকম উদ্দেশ্য থাকে না। এখানে পরিবারের নিজেরা লোকেরা এই কাজ করে, আলাদা করে শ্রমিক কোনো রকম নিয়োগ দেওয়ার দরকার নাই। এবং শ্রমিক যারা থাকে বা যারা কাজ করে তারা খুব বেশি দক্ষ হয়, এরকম জিনিসটা না। বুঝতে পারছো? খুব বেশি প্রযুক্তির ইউজ হয় না। তাহলে যেই খামার মূলত পরিবারের ভরণ পোষণের জন্য, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবারের ভরণ পোষণের জন্য গড়ে ওঠে, এটা হচ্ছে জীবন নির্বাহী খামার। এখন আমাদের কি শিখতে হবে? আমাদের শিখতে হবে এটার বৈশিষ্ট্য, এটার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য শিখতে হবে। দেখছে উৎপাদনের মূল উদ্দেশ্য পারিবারিক চাহিদা মেটানো। এরপর হচ্ছে পারিবারিক শ্রমের উপর নির্ভরশীল। এই 2টা আমি লিখছি, 2টা বলি। একটা বলছে উৎপাদনের মূল উদ্দেশ্য পারিবারিক চাহিদা মেটানো। ভাই তুমি যখন 4টা মুরগি পালো বা 2টা হাঁস পালো, তখন কি তুমি এটা বাজারে এনে বিক্রি করবা ডিম এই উদ্দেশ্যে পালো, নাকি তোমার পরিবারের মানুষ ডিম মানে খেতে পারবা এই উদ্দেশ্যে পালো? মানে আনডাউটলি তোমার পরিবারের মানুষকে চাহিদা মেটানোর জন্যই তুমি এই খামারটা দিয়ে থাকো, বা হচ্ছে এই পশুপালন বা যেটাই বলো না কেন তুমি করে থাকো। পারিবারিক শ্রমের পরিবর্তনশীল, এখানে বাইরে থেকে কেউ এসে কাজ করবে না, তুমি শ্রমিক নিয়োগ দিবা না, বরং পারিবারিক ভাবে তোমার ঘরের যে মানুষ আছে, পরিবারের মানুষ আছে, তারাই মূলত এখানে শ্রম দিয়ে থাকে। ঠিক আছে, আমাদের এটা গেল। পরে যদি আমরা একটু বলি, দেখো তো এটা হচ্ছে স্বল্প মূলধন বিনিয়োগ। স্বল্প মূলধন বিনিয়োগ মানে তুমি যখন হচ্ছে পারিবারিক খামার দিবা, বা এটাকে যাই বলো পারিবারিক খামার বলতে পারো, বা কি বলে জীবন নির্বাহী খামার বলতে পারো। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে কি তুমি হচ্ছে অনেক বেশি মূলধন নিয়োগ করবা না, সেখানে কি করবা? স্বল্প মূলধন নিয়োগ করবা। এরপর হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি মানে হচ্ছে সেখানে খুব বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় না। ঠিক আছে, যেহেতু পরিবারের মানুষ সেই কাজ করে, সেখানে খুব বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করার প্রয়োজনীয়তা নাই, মানুষ করেও না। ঠিক আছে, এরপর হচ্ছে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এরূপ খামারে ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি দ্রুত প্রযোজ্য হয়, যার ফলে উৎপাদন বৃদ্ধির একটি সীমা থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ খামারই জীবন নির্বাহী খামার প্রকৃতি। আচ্ছা এটা একটু তোমার বলি, ক্রমহ্রাসন প্রান্তিক উৎপাদন কার্যক্রম হচ্ছে যেই হারে তুমি হচ্ছে শ্রম ও মূলধন বাড়াইবা, ঠিক সেম হারে উৎপাদন বাড়তো না, একটা নির্দিষ্ট পরে আর বাড়তোই না। কথা বুঝতে পারছো? এটাই মূলত বোঝাইছে। সো আমরা যদি একটু দেখি এরপরে কি আছে, এরপর হচ্ছে আচ্ছা আমরা জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার মধ্যে 2টি ভিন্ন উদ্দেশ্য। আচ্ছা 2টা তুলনা আমরা করে দিয়েছি, আমরা আলাদা করে আবার বৃষ্টি আসতেছে তো আমার কথা বোঝা যায় কিনা আমি জানি না, বৃষ্টি আসতেছে আমার কথা বোঝা যায় কিনা জানি না। তো এখানে আলাদা করে আবার কি করে না, বাণিজ্যিক খামারে আমি বৈশিষ্ট্য দেই নাই, একবারে পাঠ্য করে দিয়ে দিতেছি। কথা বুঝতে পারছো? যাতে করে তোমরা একবারে পড়ে ফেললেই হয়। আচ্ছা দেখো কারেন্ট কখন চলে যায় আল্লাহ মাহমুদ আল্লাহ জানে। ঠিক আছে, সো এখানে কি বলছে? উদ্দেশ্য। কি বলছে? উদ্দেশ্য। জীবন নির্বাহী খামারের উদ্দেশ্য কি আর বাণিজ্যিক খামারের উদ্দেশ্য কি? জীবন নির্বাহী খামারের উদ্দেশ্য হচ্ছে যে পরিবারের খাদ্যবস্তু এবং অন্য মৌলিক চাহিদা পূরণ করা, আর বাণিজ্যিক খামারের প্রধান উদ্দেশ্য হলো কি? মুনাফা অর্জন করা। ভালো করে বুঝবা, জীবন নির্বাহী খামারের উদ্দেশ্য হচ্ছে পরিবারের ভরণ পোষণ করা, পরিবারের সমস্ত কিছু যোগান দেওয়া, খাদ্য যোগান দেওয়া। আর বাণিজ্যিক খামারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি করা? মুনাফা অর্জন করা। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমরা কি আমার কথা এখন বুঝতে পারতেছো? এখন
বৃষ্টি হইতেছে তো, আমার কথা কি বুঝতেছো কিনা? আচ্ছা এগুলো স্যার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বেশি, মানে হয়েছেটা কি, মানে বৃষ্টি আসতেছে তো এই জন্য সাউন্ড হইতেছে বেশি, ঠিক আছে? কিছু করার নাই, আমার আসলে কিছু করার নাই। আচ্ছা আমাদের একজন পুরাতন স্টুডেন্ট তাসমিয়া প্রভা, সে আমাদের সাথে যুক্ত আছে, থ্যাংক ইউ। তার কাছে কিছু টাকা আছে, 5 লাখ টাকা আছে, সেটা নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। দেখো যাই হোক, তো এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে একটু দেখো আচ্ছা হ্যাঁ, আর একটা 9টায় ক্লাস করবো, 9টা থেকে দিব, ঠিক আছে? দেখো এরপরে দেখো উৎপাদনের দর ও পরিমাণ জীবন নির্বাহী খামারে কিরকম, এটা ছোট আকারে হয়, এটা কি হারে করা হয়, ছোট আকারে হয়। কিন্তু বাণিজ্যিক খামারে কেমন হয়, বৃহত্তর আকারে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ছোট আকারে হয় আর এটা হচ্ছে বৃহত্তর আকারে হয়, ঠিক আছে? আমি বাড়তি কথা বলতেছি না। দেখো যখন উৎপাদন করো তখন বাণিজ্যিক খামারে বৃহৎ ভাবে করে, কারণ সে মুনাফা লাভের উদ্দেশ্য করে। আর কি করে, আর হচ্ছে আমাদের যখন হচ্ছে জীবন নির্বাহী খামার করে তখন হচ্ছে ছোট্ট হারে করে, খুব ক্ষুদ্র পরিসরে করে, ঠিক আছে? আচ্ছা প্রযুক্তি ব্যবহার, ভাই জীবন নির্বাহী খামার প্রযুক্তি ব্যবহার কোনো রকম দরকারই নেই, ঠিক আছে? কিন্তু আধুনিক প্রযুক্তি অবশ্যই দরকার আছে, কোন জায়গায় বাণিজ্যিক খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার আছে। বিনিয়োগ ও ঝুঁকি, ভাই জীবন নির্বাহী খামারে বিনিয়োগ হচ্ছে কম, ঝুঁকিও কম। ভাই তোমার 5টা মুরগি গেলে, তোমার 5টা মুরগি মারা গেলে তোমার কি যায় আসে, কিন্তু একজন মানুষের 5000 হাঁস মারা গেলে অনেক কিছু যায় আসে। তার মানে তুমি বিনিয়োগও করো বেশি, বাণিজ্যিক খামারে লাভও করো বেশি। জীবন নির্বাহী খামারে তুমি বিনিয়োগও করো কম, তোমার ঝুঁকিও থাকে কম, বুঝতে পারছো? দেখো শ্রম ও দক্ষতা, ভাই জীবন নির্বাহী খামারে যে শ্রম থাকে এখানে পরিবারের সদস্যরা শ্রম দেয়, আর বাণিজ্যিক খামারে কি হয়, দক্ষ শ্রমিক ব্যবস্থাপনা থাকে। আমি একটু বাংলায় করে বুঝে বলি, তোমার পরিবারের লোকজনই তোমার খামারে কাজ করে, এটা জীবন নির্বাহী খামারে। আর বাণিজ্যিক খামারে অবশ্যই দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হয়, কথা বুঝতে পারছো? ভাই সাউন্ড প্রবলেম, বুঝছি অনেক বেশি সাউন্ড হচ্ছে, বুঝছো? তোমরা একটু মনোযোগ দাও, একটু কষ্ট করো, কিছু করার নাই। মানে হচ্ছে কি, মানে এমনিতে কখনোই কিছু হয় না। আমি ক্লাস নিলে হয় কারেন্ট থাকে না, হয় হচ্ছে বৃষ্টি, হয় তুফান, হয় ঠাড়া, হয় অমুকের শাসি মরে গেছে, অমুক মরে গেছে, কি একটা অবস্থা, আল্লাহ আকবার। মানে আল্লাহ মাহবুব জানে এটা আসলে কি, ঠিক আছে? দেখো এরপরে দেখো, আচ্ছা এটা আমরা পরে ফেলছি, আমরা ফেলছি। এরপরে দেখো, এরপর হচ্ছে অর্থনৈতিক প্রভাব। জীবন নির্বাহী খামারে দেখো অর্থনৈতিক সরাসরি অবদান কম, কারণ বেশিরভাগ উৎপাদনের সব উপরের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? আর দেশের কৃষিখাতে বড় অবদান রাখি। কি করে, তুমি যখন নিজে করো, তুমি যখন, আমি একটু কাছে নিয়ে নিই তাহলে মনে শোনা যাবে। শুনো, তুমি যখন হচ্ছে নিজে করো, তুমি যখন নিজে উৎপাদন করো তখন তুমি নিজেই বুক করে ফেলো, তাহলে তোমার কাছ থেকে খুব বেশি বাংলাদেশ সরকার বা দেশ খুব বেশি অর্থনৈতিকভাবে হচ্ছে কিছু সাহায্য পায় না। বাণিজ্যিক খামার যারা পরিচালনা করে তাদের কাছ থেকে অবশ্যই পায়, কারণ তারা ট্যাক্স দেয়, ঠিক আছে? দেখো এরপর আচ্ছা আমরা একটু দেখবো, এটা হচ্ছে আমরা যদি একটু তোমাদেরকে দেখাই নোটে যে প্রশ্ন কিভাবে আসবে, তুমি কিভাবে দিবা, এটা আমরা একটু দেখাবো। একজন লিখছে ভাইয়া নিজের ক্লাস নিজে করতেছে, না, থ্যাংক ইউ। বুঝার চেষ্টা করো, ঠিক আছে? বুঝার চেষ্টা করো।
আচ্ছা আমরা কিন্তু নরমালি তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি বোর্ডে লিখে লিখে পড়াচ্ছি, বোর্ডে লিখে লিখে পড়াচ্ছি। দেখো তোমরা একটু বোর্ডে তাকায় দেখো, আমি বলছি জীবননির্বাহী থেকে প্রশ্ন আসলে কিভাবে আনসার করবা। প্রথমে চিহ্নিত করবা যে এটাকে এই প্রতিপক্ষে এটা জীবননির্বাহী খামার, তারপর এটাকে জীবননির্বাহী খামার বলে দিবা, ঠিক আছে? ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে জিনিসটা দেখাইলাম যে প্রশ্ন আসছে, ঠিক আছে? প্রথমে চিহ্নিত করবা, তারপর সংজ্ঞা দিবা, তারপর বৈশিষ্ট্য লিখবা স্টেপ আকারে, যেমন আমি পড়াইছি। এই যে দেখো এখানে আমি কি করছি, এখানে তোমাকে দেখাই, দেখো এই দেখো প্রথমে কি, প্রথমে হচ্ছে সংজ্ঞা, প্রথমে সংজ্ঞা, ঠিক আছে? চিহ্নিত করলা, তারপর হচ্ছে সংজ্ঞা, তারপর দেখো আমি স্টেপ লিখছি, ভিতরে একটু লিখছি, ঠিক আছে? স্টেপ লিখছি, ভিতরে একটু লিখছি। তোমরা এইভাবে লিখবা। তোমরা কি বুঝতে পারতেছো? সৃজনশীলটা কেমনে লিখবা? তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট করো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, সৃজনশীলটা কেমনে লিখতে হবে। 3 মানে গ, ঠিক আছে? চার নম্বরে লেখা হচ্ছে 1 নম্বরে চিহ্নিত করবা, চিহ্নিত করো, পড়া হিসেবে একটা বক্স দিতে পারো, ঠিক আছে? বক্স দিয়ে করতে পারো, নয়তো বক্স না দিলে আমি যেভাবে দেখাইলাম এভাবে করতে পারো, যে আগেরটা এভাবে, হ্যাঁ এভাবে করতে পারো, যেভাবে করতে পারো, হ্যাঁ এটা স্টেপ লিখে ভিতরে লিখবা, হেডলাইনটা লেখার পরে ভিতরে লিখবা, এভাবে লিখতে পারো, বক্স লিখতে পারো, এভাবে লিখতে পারো। দেখো পরে কৃষি বিপণন, কৃষিজাত পণ্যের বিপণন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। না কোনটা কয় পেজ দিবা এটা ইম্পর্টেন্ট না, তোমার উপাদান দিতে হবে, দেখো একটা গ নম্বর প্রশ্নে জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে। তো জ্ঞান লিখলে 1 পাবা, অনুধাবন লিখলে 1 পাবা, প্রয়োগ লিখলে 1 পাবা। যখন চিহ্নিত করবা, চিহ্নিত এর পাবা 1, সংজ্ঞা দিবা, ঠিক আছে? এখানে পাবা 1, বাকিটুকু বাকিটুকু জন্য পাবা 1, এই মোট 3, ঠিক আছে? আমি আবার বলতেছি কয় পেজ লিখবো, ডাজন্ট মেক এনি সেন্স তুমি কয় পেজ লিখছো। 3 নম্বর প্রশ্নে, গ নম্বর প্রশ্নে 3টা উপাদান থাকে, 1 2 3। জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে। জ্ঞানে 1, অনুধাবনে 1, প্রয়োগে 1। চিহ্নিত করবা 1, সংজ্ঞা দিবা 1, বাকিটুকু লিখবা 1। আশা করি এটা বুঝতে পারছো। সৃজনশীল 3টা ধাপ থাকে।
ঠিক আছে, দেখো এই কৃষি বিপণন আমরা একটু পড়বো, কৃষি বিপণন আমরা একটু পড়বো, কৃষি বিপণনটা পড়বো। দেখো কৃষি বিপণন কি? কৃষি বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণকে বোঝায়। ঠিক আছে, মনে করো যে তুমি একটা পণ্য উৎপাদন করছো, তুমি একটা পণ্য উৎপাদন করছো, এখন এই পণ্যটা বাজারে নিয়ে বিক্রি করার যে প্রসেস, এটাকে বলা হয় কৃষি বিপণন। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো যে কৃষি পণ্যের বিপণন বলতে কি বোঝায়? একটা পণ্য উৎপাদন করার পরে এটা বাজারজাতকরণ যে প্রক্রিয়া, যে সিস্টেম, এটাকে বলা হয় কৃষি বিপণন। এখান থেকে 100% প্রশ্ন হবে পরীক্ষায়। ঠিক আছে, 100% প্রশ্ন আসবে। আচ্ছা, এরপর আমরা বলবো কৃষি বিপণনের সমস্যা। কৃষি বিপণনের কি সমস্যা? বাংলাদেশে কৃষিজাত পণ্য বিপণনের এগুলাতে একটু পরে নিবা রিডিং সমস্যাগুলি যদি বলি। দেখো, এক নম্বর হচ্ছে কৃষকের দারিদ্র। কৃষকের কি? কৃষকের দারিদ্র। কৃষকের কি? দারিদ্র। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ। আমি একটা বলতেছি, প্রথমে হচ্ছে কৃষকের দারিদ্র। দেখো, তুমি কেন ন্যায্য মূল্যটা পাও না পণ্যের? তুমি একজন কৃষক করে, যখন তুমি গরিব থাকো, কৃষকরা সাধারণত কি থাকে, খুব বেশি টাকা পয়সা থাকেন না, তখন সে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে, ঋণ নিয়ে সে কৃষিকাজ পরিচালনা করে। কিন্তু পরবর্তী সময়ে কৃষি পণ্য উৎপাদন হওয়ার সাথে সাথে সেটা বিক্রি করে দিয়ে সে তার ধার দেনা এগুলো সুদ করে, যেই কারণে চাইলেই সে তার পণ্য স্টকে রাখা পরবর্তীতে বেশি দামে বিক্রি করবো, এই সুযোগ তার নাই। বুঝতে পারছো? এই জন্য কৃষকের দারিদ্রতা হচ্ছে কৃষি বিপণনের অন্যতম একটা সমস্যা, বা ন্যায্য মূল্য না পাওয়ার অন্যতম একটা সমস্যা। আচ্ছা, এরপর হচ্ছে উন্নত পরিবেশ। ভাই ধরো আমার বাবা যদি জমিতে আলু করে বা কিছু একটা করে, এটা যদি হচ্ছে কি আমার গ্রাম থেকে শহরে এনে বিক্রি করতে চায়, তাহলে যেই যোগাযোগ ব্যবস্থা, যেই টাকা খরচ হবে, তাহলে খুব বেশি লাভবান হবে না। এর থেকে বাসায় বিক্রি করে দেওয়া ওই একই কথা। এই জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা কি করি, এই যে কৃষি বিপণনের অন্যতম এটা একটা সমস্যা, ন্যায্য মূল্য পণ্যের পাই না। এরপর হচ্ছে কি গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। যেহেতু কৃষকরা চাইলেই তাদের পণ্য, মানুষ গ্রামে কি করে দেখো না, থাকার এই ঘর নাই, তাহলে এত এত জিনিসপত্র রাখার কি জায়গা আছে? না। তারা পর্যাপ্ত পরিমাণ গুদামজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে তারা পণ্য উৎপাদন করার সাথে সাথে পণ্য বিক্রি করে দেয়, যেই কারণে সাথে সাথে বিক্রি করে দেওয়ার কারণে পণ্যের ন্যায্য মূল্য তারা পায় না। এটা একটা সমস্যা। ঠিক আছে, এরপর হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ। দেখো, বাংলাদেশে এখন এই মুহূর্তে ডিজিটাল অনেক মেশিন বের হয়েছে, ঠিক আছে, কিন্তু আগে আমরা দেখতাম আরো 5-7 বছর আগে, এখনো কিছু কিছু আছে, যখন একরা হয় জিনিসপত্র কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা কিনে নেয়, তখন যে তারা পরিমাপ করে, তখন তারা একটু চালাকি করে, তাদের সাথে হচ্ছে কি বলে, তাদেরকে ধোঁকা দেয়। ঠিক আছে, তাদের পরিমাপের ক্ষেত্রে তারা এদিক সেদিক করে। সো এটা অন্যতম একটা সমস্যা, মানে ত্রুটিপূর্ণ ওজন দেয়। ঠিক আছে, এরপরে যদি বলি পণ্যের মান নির্ধারণ সমস্যা। দেখো, যখন পণ্য উৎপাদন করে, ধরো তুমি লাউ করছো, ভাই সব লাউ কি একরকম না। তুমি শশা করছো, সব শশা কি একরকম? আলু কি সব একরকম না। কিছু কিছু আলু আছে অনেক ভালো, কিছুগুলা একটু খারাপ। সো এই ক্ষেত্রে ভালো পণ্যগুলো আলাদা করে বেশি দামে বিক্রি করার যে জিনিসটা আছে, এইটা খুব বেশি পারে না কৃষকরা। সো এটা একটা সমস্যা। বিপণন ঋণের অভাব। কৃষকরা যখন হচ্ছে গিয়ে তারা মানে কৃষিকাজ পরিচালনা করবে, তখন খুব বেশি কি পায় না, ঋণ পায় না। ঋণ আনতে গেলে যেই ধরনের কঠিন শর্ত দেয়, ওইগুলা মাইনে মানুষ মনে করে যেগুলো অনেক বেশি হ্যাস্ত হতে হয়, এই জন্য সুদা ভাই ঋণ করে তারা করে ফেলে, পার্সোনাল ঋণ করে। ঠিক আছে, এটা একটা সমস্যা। ঠিক আছে, এরপরে মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি। বা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো তোমার বাবা একজন কৃষক, তোমার বাবা একটা পণ্য উৎপাদন করছে, তো তোমার বাড়ি থেকে একজন মানুষ, একজন ব্যবসায়ী সেটা কিনে নিয়ে আসছে, সেটা কিনে নিয়ে আইনে শহরে বিক্রি করছে। তো সে তোমার কাছ থেকে কিনছে 5 টাকা দেয়া, শহর আইনে বিক্রি করছে 10 টাকা। এই 10 টাকা শহরে যে লোকটা কিনছে, ও আবার কি করে, তোমার আমার কাছে বিক্রি করে, শহরের সাধারণ মানুষের কাছে বিক্রি করে 15 টাকা। তাহলে একটা পণ্য 5 টাকা থেকে কিনে লাস্ট অব্দি একদম প্রান্তিক পর্যায়ে সেটা বিক্রি করছে কত? 15 টাকা। তাহলে কৃষক কি পণ্যের 15 টাকা মূল্যটা পাইলো? সে পাইলো কত? 5 টাকা। এইভাবে মধ্যবর্তী ব্যবসায়ী যারা আছে, তাদের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, ঠিক আছে। দেখো, এরপর হচ্ছে
কৃষিজাত পণ্যের বিপণনের সমস্যাগুলির সমাধান। এই যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান, একটা হচ্ছে নর্মাল সমাধান, আর সরকার কি করবো, তোমরা সরকার এটা করে ফেলবা। আমি নর্মালি কি করা যায় সেটা আমি আলোচনা করতেছি। দেখো দেখো একটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা লাগবে, যাতে তারা তাদের পণ্য সহজে শহরে নিয়ে বিক্রি করতে পারে বা ন্যায্য দামে বিক্রি করার জন্য যেই জায়গায় নিতে হয় সেই জায়গায় নিতে পারে। ঠিক আছে, পর্যাপ্ত অর্থ সরবরাহ দিতে হবে, শক্তিশালী সমবায় সংগঠন থাকতে হবে, পণ্যের মান নির্ধারণ ও যাচাইকরণ থাকতে হবে, কৃষি পণ্য বিক্রয় ও সংরক্ষণ করতে হবে, তথ্য প্রযুক্তি ব্যবহার থাকতে হবে। অনেকেই যা মনে করে যে বাজারে মনে অনেক বাজারে মনে এই পণ্যের দাম অনেক কম। যদি এরকম কিছু থাকে, তুমি বুঝতে পারো বাজারে কত টাকা, মানে শহরে কত টাকা করে এইগুলা বিক্রি করতেছে, তাহলে সহজেই তুমি তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারলে তাহলে তুমি ওই জায়গায় নিয়ে যেতে পারবে। ঠিক আছে, প্রশিক্ষণ ও সক্ষমতা, কৃষি গবেষণা উন্নয়ন, এই জিনিসগুলো তোমরা ভালো করে একটু দেখবা। যদি তোমাদেরকে এখন দ্বিতীয় অধ্যায়ের ঠিক আছে, এইরকম যদি একটা অর্থ বছরের মান দেওয়া থাকে, তাহলে কিভাবে হচ্ছে প্রশ্ন আসবে, কিভাবে আনসার করবা সেটা আমরা একটু দেখবো। যদি প্রশ্ন সেরকম ঠিক আছে, এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে উত্তর দিব। যেহেতু এখানে বলছে বনজ সম্পদ, কি সম্পদ, বনজ সম্পদ, তার মানে এটা নিয়ে আমাদের কোনো আলাপ নাই, এটা একদম বাদ যাবে। তোমরা কি বুঝতেছো? তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা কি পড়া বুঝতেছো? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, তোমরা কি পড়া বুঝতেছো কিনা কমেন্ট করে একটু জানাও। ঠিক আছে, দেখো উত্তরটা কিভাবে হবে আমরা যদি একটু দেখি।
আচ্ছা, প্রবৃদ্ধির হার লম্ব অক্ষে দিব, ঠিক আছে? প্রবৃদ্ধির হার দিব কোন দিকে? লম্ব অক্ষে। প্রবৃদ্ধির হার কত ছিল দেখো তো? প্রবৃদ্ধির হার ছিল 5.12, 5.60, 5.51, 8.34, সর্বোচ্চ 8.34। তাহলে আমরা 9 অবধি নিব, 9 অবধি নিব, ঠিক আছে? কয় অবধি নিব? 9 অবধি নিব। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? দেখো পরীক্ষা হলে আসবে, দেখো অনেক হয়তো খাইমখেলি করতেছো, পরীক্ষার হলে আসবে, ঠিক আছে? সবগুলো পরীক্ষা হলে আসবে। আমি যতগুলো বোর্ডে লিখাইতেছি, বাস্তবে কথা বলতেছি, যেগুলো নিয়ে সবগুলো আসবে, যতগুলো নিয়ে আমি বোর্ডে কথা বলতেছি বিশ্বাস করো সবগুলো তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? দেখো, আর তাহলে আমরা এই মানগুলা নিব হচ্ছে গিয়ে আমরা মানগুলা নিজের মতো করে নিব। তাহলে 5.12 যদি বলি, তাহলে এখানে যদি 5 হয় তো 5.12 একটু উপর হবে, ধরো এইখানে হলো, ঠিক আছে? এখানে আর ধরো এখানে, ঠিক আছে? এই যে কিভাবে অঙ্কন করবো? নিজের মতো করে, কোনো মাপের দরকার নাই, একদম এটা যতটুকু তোমার মন চাই মোটা তুমি ইচ্ছা করলে এতটুকু দিতে পারো, কিন্তু সবগুলা সেম দিবা, সেম দিতে হবে, ঠিক আছে? এরপরে দ্বিতীয় মান কত আছে? দ্বিতীয় মান আছে 5.60 বাই 5.12 যদি নাও, 5.60 মানে কি? প্রত্যেকটা 5.50 একটু করে, তার মানে এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় বুঝতে পারছো? আচ্ছা, এরপর কত আছে? 5.51 তাইলে 5.51টা হইব 5.12, এই প্রথমটার উপরে আর 5.60 এটা নিচে, ঠিক আছে? ধরো এখানে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? এরপর কত আছে? এরপর হচ্ছে 8.34। 8.34 হচ্ছে মানে কি? এই 8 3 4 একটু করে, তাহলে ধরো আমি এখানে দিলাম, ঠিক আছে? আমি মানগুলো লিখে দিলাম, মানগুলো লিখে দিতে হবে। এটা হচ্ছে 5.12, 5.60, 5.51, 8.34, ঠিক আছে? দ্বন্দ্বচিত্র বা লেখচিত্র, এটা হচ্ছে প্রবৃদ্ধির হার। আচ্ছা, এখন তুমি দেখো এখানে আমরা একটা জিনিস তোমাদের একটু দেখাই। দেখো এই যে প্রথমটা লিখছিলাম 5.12, এটা কত অর্থ বছরে? 15-16, ঠিক আছে? এটা কত? 15 আর 16, পরেরটা কত? 16-17, এটা হবে কত? 16-17, পরেরটা কত? 17-18, ঠিক আছে? পর হচ্ছে 18-19, এভাবে লিখে দিবা, এগুলো এভাবে লিখে দিবা, ঠিক আছে? লিখে দিয়ে পরে নিচে লিখবা দণ্ডচিত্র, নিচে লিখবা কি? দণ্ডচিত্র। শুনো একটু সহজভাবে বলি, তোমার প্রথমে এইভাবে দেওয়া থাকবো, যেটা বলবো এইখানে বলছে বনজ সম্পদ, তাহলে এই যে বনজ সম্পদ, তাহলে এটার আমার কোনো কাজ নাই, ওটা বাদ। এখানে মান দেওয়া আছে 1 2 3 4, চারটা মান দেওয়া আছে, এই চারটা মান তুমি লম্ব অক্ষে বসাইবা, আর যেই মান যেই সালের ছিল এটা নিচে লিখে দিবা। তাইলে একটা বুঝো, এই 5.12 ছিল কত সালে? 15 থেকে 16 সাল। তাহলে এই দেখো 5.12 15 থেকে 16, ঠিক আছে? 5.60 16 থেকে 17, 5.51 17 থেকে 18, 8.34 18 থেকে 19। কথা কি তোমরা বুঝতে পারছো? স্পষ্ট বুঝতে পারছো? তোমরা আমাকে যারা যুক্ত আছো একটু কাইন্ডলি জানো তো, যারা এখন অব্দি যুক্ত আছো তারাই মূলত পড়তে আসছো, বুঝতে পারছো? তারাই A+ পেতে চাও, তারাই অবশ্যই পরীক্ষায় ভালো করবে, ঠিক আছে? যে এত কিছুর পরেও তোমরা মনোযোগ ধরে এখনো ক্লাস করতেছো, ঠিক আছে?
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এর ব্যাখ্যাটা আমরা তোমাদেরকে লিখে দিব, ব্যাখ্যাটা পিডিএফ এ দিব, ঠিক আছে? ব্যাখ্যা আমাদের পিডিএফ এ আছে, ঠিক আছে? দেখো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা তিনটা বিষয় আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা তিনটা বিষয় আলোচনা করছি। খামার আলোচনা করছি, দণ্ডচিত্র আলোচনা করছি, কৃষি বিপণন আলোচনা করছি। এইটা থেকে যে তিনটা বিষয় আমরা আলোচনা করলাম, মনে রাখবা 100% প্রশ্ন আসবে আসবে আসবে, ঠিক আছে? দুইটা প্রশ্ন আসবে এখান থেকে, দুইটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্ন আসবে। সো যারা কষ্ট করে আমার ক্লাসটা করতেছো, যারা কষ্ট করে লাইভ ক্লাসটা করতেছো, তারা অবশ্যই তোমরা এটার সুফল পাবা, ঠিক আছে? পাবা। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কটা টপিক পড়ছি? তিনটা টপিক। খামার পড়ছি, দণ্ডচিত্র পড়ছি, কৃষি বিপণন পড়ছি। তিনটা টপিক থেকে দুইটা সৃজনশীল আসবে। কিভাবে লিখবা দেখাই দিছি, আবারও লাস্টে দেখাই দিব, ঠিক আছে? এখন আমরা বলবো তৃতীয় অধ্যায়। আমরা কি বলবো? তৃতীয় অধ্যায়। কি বলবো? তৃতীয় অধ্যায়, ঠিক আছে? লেখা আছে বাংলাদেশের শিল্প। লেখা আছে কোন সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। ফার্মের সমষ্টিকে কি বলা হয়? শিল্প বলা হয়। যত ভাই পোশাক আছে না, তুমি হচ্ছে ইজি পরো, কেউ আরঙের পরো, কেউ হচ্ছে গিয়ে অন্যান্য আরো ব্র্যান্ড আছে না, টপ 10 আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, সব মিলায় কি পোশাক শিল্প। তার মানে ফার্মের সমষ্টিকে কি বলা হয়? শিল্প বলা হয়। কালকে কি ক্লাস দিবেন ভাইয়া? হ্যাঁ, কালকে ক্লাস হবে, টানা 3 দিন ক্লাস হবে, ঠিক আছে? আমাকে বলো তো, দ্বিতীয় অধ্যায়ে আমি যতটুকু পড়াইছি তোমরা কি মোটামুটি বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। তোমরা কি মোটামুটি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? এখন আস্তে আস্তে সাউন্ড কোয়ালিটি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা কুটির শিল্পটা পড়বো। কি শিল্প পড়বো? কুটির শিল্প। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের দ্বারা প্রাধান্যভুক্ত শিল্প প্রতিষ্ঠানকে বুঝায়, যে প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতীত, জমি আর কারখানা বাদ দেয়া স্থায়ী সম্পদের মূল্য হচ্ছে 10 লক্ষ টাকার নিচে, এবং যা পারিবারিক সদস্য সহ অন্যান্য সদস্যের সমন্বয়ে গঠিত হয়, এবং সর্বোচ্চ জনবল 15 জন। কয়জন? সর্বোচ্চ জনবল কতজন? 15 জন। তাইলে আমরা এখন পড়বো তৃতীয় অধ্যায়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কুটির শিল্প, যেখান থেকে 100% প্রশ্ন থাকবে। ভাইয়া একটা কথা মনে রাখবা, আমি প্রদীপ যদি বোর্ডে কোনো কিছু লিখি, তোমাকে পড়ানোর জন্য লিখি, মনে রাখবা এখান থেকে 100% প্রশ্ন আসবে। এছাড়া আমি লিখতামই না ভাই। দ্বিতীয় অধ্যায় আর অনেক কিছু বাকি আছে, আমি পড়াই নাই। কেন? এখান থেকে প্রশ্ন খুব বেশি নাই। আমি দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো টাচ করছি সবগুলো থেকে প্রশ্ন আসবে। তৃতীয় অধ্যায়ে যেগুলো বিষয় থেকে টাচ করবো সবগুলো থেকে প্রশ্ন আসবে। আজকে আমরা কথা বলতেছি 2 + 3, ঠিক আছে? আগামী ক্লাসে বলবো 4 + 7, পরে বলবো 8 + 9। এইভাবে আমরা অধ্যায়গুলো শেষ করব। এরপরে এই কুটির শিল্পের বাংলাদেশের অর্থনৈতিক ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব বা ভূমিকা আছে। কর্মসংস্থান বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস হয়, স্ত্রীলোকের কর্মসংস্থান সৃষ্টি হয়, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হয়, সম্পদের সুষম বন্টন হয়। এগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না, তোমরা বই থেকে পড়ে নিবা। আমি আজকে ক্লাসের শেষে প্রত্যেকটা টপিক থেকে সৃজনশীল কিভাবে লিখবা সেটা আমি আবারও দেখায় দিব, ঠিক আছে? আবারও আমি দেখায় দিব, ঠিক আছে? আবারও আমি দেখায় দিব। এগুলো স্যার
কৃষি ঋণটা একটু পড়ার ভালো তো ভাই। দেখো কৃষি ঋণটা আমি পড়াতে পারতাম, কিন্তু সময় এবং হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে, আর বৃষ্টির জন্য কথা নিয়ে বোঝা যেতেছে না। কৃষি ঋণটা তোমার জন্য একটু বলে দেই। কৃষি ঋণ থেকে তুমি দুটো জিনিস পড়বা, একটা হচ্ছে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। যদি তুমি কোনো সরকারি ব্যাংক ট্যাঙ্ক এগুলো থেকে, যত ব্যাংক আছে ব্যাংক থেকে ঋণ আনো, তাহলে এগুলো প্রাতিষ্ঠানিক উৎস। কিন্তু তুমি যদি বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজন, বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ আনো, তাহলে সেটা হবে অপ্রাতিষ্ঠানিক উৎস। এই কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস, এই দুটো জিনিস বুঝতে হবে, আর অন্য কিছু দরকার নাই। না কুটির শিল্প 5 লক্ষ শ্রমিক 10 জন, না বইটা দেখো ভালো করে ভাই। যারা ভূগোল পরীক্ষা দিছো না, তারা বুঝবা যে আমাদের সাজেশনটা কমন পড়বে কিনা। আমি বারবার বলতেছি, আমি প্রদীপ লিখছি মানে কি বোর্ডে 100% প্রশ্ন আসবে, ঠিক আছে? তো যারা শিলা তারা বুঝবা। দেখো বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা, মূলধনের সমস্যা। তাদের কাছে পর্যাপ্ত মূলধন থাকে না, ঋণের অভাব, তারা খুব বেশি সহজ শর্তে ঋণ পায় না, এটা একটা সমস্যা। প্রাচীন উৎপাদন পদ্ধতি, তারা খুব বেশি আধুনিক প্রযুক্তি এখানে ইউজ করতে পারে না, এটা অন্যতম একটা সমস্যা, ঠিক আছে? কাঁচামালের অভাব, যেই সকল কাঁচামাল লাগে কুটির শিল্প করতে, মানে হাতের জিনিসগুলো বানাইতে, এগুলা খুব বেশি পাওয়া যায় না। কারিগরির অভাব, তাদের মধ্যে কারিগরি জ্ঞানের খুবই অভাব আছে, ঠিক আছে? প্রশিক্ষণ নাই তাদের মধ্যে। কৃষি যারা এইসব জায়গায় কাজ করে, তাদের মূল্য খুবই কম দেওয়া হয়, শ্রমিকদের মূল্য খুবই কম, এই জন্য মানুষ কাজ করতে অনাগ্রহ প্রকাশ করে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা খারাপ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য শহরে এনে বিক্রি করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। কুটির শিল্পটা হচ্ছে, আমি যেটা দিলাম না 15 জন, ওটা বলবো 15 জন, আমি যেটা দিচ্ছি ওটা বলবো, এটা একদম একুরেট। বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা সমাধানের উপায়, এই আধুনিকরণ এবং ক্রেতাদের রুচি ও পছন্দের মূল্যায়ন, পর্যাপ্ত মূলধন সরবরাহ, বিদ্যুৎ শক্তির প্রসার, শিক্ষা ও প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, কাঁচামালের পর্যাপ্ত যোগান, বাজার ব্যবস্থার উন্নয়ন, এইগুলো তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে হবে। ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে পড়বা, তাহলে হবে। দেখো এখন আমরা লিখ রেখে কয়েকটা টপিক পড়াবো, রপ্তানিমুখী শিল্প, এটা একটু পড়বা। এখান থেকে যা যা পড়তে হবে, 1 নাম্বার ধারণা পড়বা, জিনিসটা কি। 2 নাম্বার কি পড়বা, গুরুত্ব পড়বা, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে মুখে মুখে বলে দিই, শোনো, একটু মনোযোগ সহকারে শোনো। কিছু শিল্প বাংলাদেশে গড়ে ওঠে শুধুমাত্র বাইরের দেশে পাঠানোর জন্য। মানে তুমি ওই শিল্পগুলা করোই, উৎপাদনই করো এই কারণে যে তুমি যাতে এইগুলা বাইরে যাতে তুমি হচ্ছে দিয়ে, মানে বাইরে দেশে বিক্রি করে, রপ্তানি করে তুমি যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারো। তাহলে এই ক্ষেত্রে এই কাজটার বা এই শিল্পটা কি গুরুত্ব আছে না নাই বলতো? এইটার গুরুত্ব আছে না নাই? আছে। কয়েকটা জিনিস বলি। 1 নাম্বার, তোমার দেশে অনেক জিনিস থাকে যেগুলার সর্বোচ্চ ব্যবহারের জন্য, কাঁচামালের ব্যবহার হিসেবে ব্যবহার করার জন্য তুমি হচ্ছে এই রপ্তানিমুখী শিল্প ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়, কর্মসংস্থানের সুযোগ হয়, তাই না? মানে তোমার শ্রমিকদের অনেক ক্ষেত্রে হচ্ছে দক্ষতা বৃদ্ধি পায়, তারপরে বৈদেশিক মুদ্রা অর্জন অনেক বেড়ে যায়, ঠিক আছে? এইরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা তুলে ধরবা বই থেকে, আমরা PDF দিয়ে দিতেছি, তোমরা হচ্ছে তাহলেই হবে, ঠিক আছে? তাহলেই হবে। এরপরে আমরা যদি যাই এই রপ্তানিমুখী শিল্পের মধ্যে, আবার তোমাকে যদি বলি, দেখো আমি একটু শুরু করবো।
এই রপ্তানিমুখী শিল্পের মধ্যে আবার এই রপ্তানিমুখী এই পাট, এই চা, চামড়া, ভাই এখান থেকে কি শিখবো? কি শিখবা? এটার সমস্যা কি, সমাধান কি, বিস্তারিত বলতে পারতেছি না আজকে, ঠিক আছে? সেম আমি যে লিখে লিখে তোমাদেরকে এখন কয়েকটা টপিক সঙ্গে পড়াই যাচ্ছি, তোমরা কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, কমেন্ট করো। আমি কয়েকটা কমেন্ট দেখবো। আমি কয়েকটা কমেন্ট দিতে চাই। আমি যে লিখে লিখে পড়াচ্ছি তোমরা কি বুঝতেছো কিনা, বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। আমদানি বিকল্প শিল্প, ঠিক আছে? আমদানি বিকল্প শিল্প, এটা ভালো করে বুঝো, ভালো করে বুঝবা। আজকে আমার ক্লাসটা হচ্ছে বৃষ্টি বা বিভিন্ন কারণে আমি ওইভাবে হচ্ছে নিতে পারতেছি না, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফারিয়া আছে, থ্যাংক ইউ ফারিয়া। শোনো, শোনো, আমদানি বিকল্প শিল্পটা কি তোমরা মুখে থেকে আমার কাছ থেকে একটু শোনো। যেই সকল জিনিসগুলা আমাদের বাইরের দেশ থেকে আমদানি করে আনতে হয়, যে কারণে আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা খরচ হয়, তো যাতে করে আমাদের অন্য দেশের প্রতি নির্ভরশীলতা কমে যায়, কমানো যায়, বা আমাদের টাকা পয়সা মানে বৈদেশিক মুদ্রাতে কম খরচ হয়, এই জন্য ওই দেশের যেই পণ্যগুলো আমরা আনি আমদানি করে, এইগুলোর পরিবর্তে আমরা নিজ দেশের অভ্যন্তরে এর বিকল্প পণ্য আমরা উৎপাদন করার চেষ্টা করি। এটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? তোমরা সবাই বুঝতে পারবা আশা করি। তোমাদেরকে আমি যতটুকু পড়াইছি আশা করি সবাই বুঝতে পারছো। আমি একটা কাজ একটু করতে চাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে সৃজনশীলটা কেমনে কেমনে লিখবা এটা আমি একটু লাস্টে 10 মিনিট, আর 10 মিনিট তোমাদের আমার সাথে থাকো, লাস্ট 10 মিনিট তোমাদেরকে আমি দেখাতে চাই কিভাবে সৃজনশীলটা লিখবা, ঠিক আছে? ভবিষ্যৎ সম্ভাবনা পড়ার দরকার নাই, এগুলা খুব বেশি আসে না, ঠিক আছে? দেখো তো আমি যদি তোমাদেরকে পড়ি তাহলে তোমাদেরকে আমি একটু নোটে নিয়ে যাবো, এখানে একটু বুঝতে সুবিধা হবে বেশি। দেখো, সো দেখো, ধরো আমি একটা বলবো, একটা বলতেছি। ধরো প্রশ্ন আসছে খামার থেকে, এক নম্বর প্রশ্ন করছে এরকম, উদ্দীপকে কোন খাবার কথা বলা হয়েছে বা ইঙ্গিত দেওয়া হয়েছে, হ্যান এরকম প্রশ্ন আসছে। পর হচ্ছে ধরো একটা এক্স খামার, একটা ওয়াই খামার, ঠিক আছে? এটা ধরো জীবন নির্বাহী, এটা ধরো হচ্ছে বাণিজ্যিক, ঠিক আছে? তাহলে প্রথমে চিহ্নিত করবা যে উদ্দীপকের খামারটি হলো জীবন, আমি একদম লিখে দিতেছি, কেমন আনসার করবা ভাই, 10-এ 10 পাবা। জীবন নির্বাহী খামার, এই যে এখানে 1 পাইবা। এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান, 1 নাম্বার চিহ্নিত করা। কি করছো? চিহ্নিত করছো। আচ্ছা, এরপরে এটাকে
জীবন নির্বাহী খামার বলে। এখানে পাবে আরেক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু দেখাই, আচ্ছা খাতা বড় করার জন্য এটা করলাম। এখন জীবনী খাবারের বৈশিষ্ট্য এখানে একটা দিবা, স্টেপ লিখবা, ভিতরে দুইটা লাইন লিখবা, এইভাবে 1 2 3 4 5 ভিতরে লিখবা, শেষ। তুমি 3, এই বাকিটুকুর জন্য 1 পাবা, শেষ। 3 পাবা। আমি যে মাত্র সৃজনশীলটা কিভাবে লিখবা বুঝাইছি, তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে কমেন্টে জানাও। পরবর্তীতে আমি 4 নাম্বারটা সমাধান দিব। একটু বুঝি তোমরা কি বুঝতেছো কিনা, মানে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে লিখবা, এটা বুঝতেছো কিনা দেখো, আমাকে একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। রাশিদুল ইসলাম লেখছে, জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ রাশিদুল, খুবই ভালো ছেলে। সারা লেখছে বুঝতে পারছি, মুনদার লেখছে বুঝতে পারছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিয়াব ধন্যবাদ। ইবনাত ফারহাদ থ্যাংক ইউ। সুরা থ্যাংক ইউ। কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে? ধরো সব চ্যাপ্টার থেকে 2টা আসবে, যে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা আসবে, সেটা কোনটা? নবম অধ্যায়। থ্যাংক ইউ। আচ্ছা এখন 4 নাম্বার বলছিল কি ভাই, দেখো তো 4 নাম্বার বলছিল কি, আচ্ছা ধরো 4 নাম্বার হচ্ছে 2টা তুলনা করতাম, তুলনা করতে বলছি। তুলনা যদি করি, এই যে প্রথমে চিহ্নিত করা, প্রথমেই এটা এই খামার, x এই খামার, y এই খামার, এতটুকু বুঝছো? 4 নম্বরে গিয়ে প্রথমে চিহ্নিত করবা যে x হচ্ছে এই খামার, y হচ্ছে এই খামার, রাকিবের খামার হচ্ছে এটা, জসিমের খামার হচ্ছে এটা। এটা প্রথমে চিহ্নিত করবা, প্রথমে এটা চিহ্নিত করবা। তারপরে ছক আকারে লিখতে পারো, আবার আমি যে পিডিএফ লিখতে দেখাইছি এভাবে লিখতে পারো। ছক আকারে লিখলে এটা হচ্ছে বিষয়, জীবন নির্বাহী, বাণিজ্যিক, সংখ্যাগত, এইখানে বিষয়গুলো দিবা আর এগুলো সম্পর্কে লিখবা। 4 নাম্বারটা যারা বুঝতে পারছো তারা লেখো গ বুঝতে পারছি, গ বুঝতে পারছি। বলো 4 নাম্বারটা বা ঘ বুঝতে পারছি, লেখো, দ্রুত লেখো, পরে আমরা আরেকটা যাব। রুহুল আমিন এগুলো লেখছে, আবার একটু বুঝান ভাইয়া, শোনো। 4 নাম্বার প্রশ্নটা 2 ভাবে লেখা যায়। 1 স্টেপ আকারে, 2 বক্স আকারে। এটাকে বুঝো। স্টেপ আকারে, 4 x জীবন নির্বাহী খামার, y
বাণিজ্যিক খামার, এটাকে জীবনী খামার বলে, এটাকে বাণিজ্যিক খামার বলে। স্টেপ আকারে রাখলে প্রথমে কোন খামার চিহ্নিত করলাম, দুইটা সংজ্ঞা দিলাম, এটা কি হবে সংজ্ঞা, দুইটা সংজ্ঞা। তারপর কেন লিখবা, তারপর হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি দেখাইছিলাম একদম এই যে, তারপর লিখবা এভাবে। তোমরা কি বুঝতেছো? স্টেপ আকারে কেন লিখবা, প্রথমে দুইটাকে চিহ্নিত করে সংজ্ঞা লিখবা, সংজ্ঞা লেখার পরে এই যে এইভাবে লিখবা যে উদ্দেশ্য, পরে এই যে জীবনী খামারের উদ্দেশ্য কি, বাণিজ্যিক খামারের উদ্দেশ্য কি, এই যে একটা গেল। পরে উৎপাদনের ধরন পরিমাণ, এই যে এটা, এই যে এটা। পরে প্রযুক্তি ব্যবহার, এভাবে বিনিয়োগের, এভাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন বলো স্টেপ আকারে বুঝতে পারছো কিনা? যারা বুঝতে পারছো তারা সবাই একটু কমেন্ট করে জানাও, কয়েকজন কমেন্ট করলে হবে স্টেপ আকারে বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, বক্স আকারে বুঝতে পারছো কিনা? আমাকে দুই একজন কমেন্ট করলে হবে যে বক্স আকারেও বুঝতে পারছি। বিশ্বাস করো, আমি তোমাদেরকে, তোমরা এখনো যারা যুক্ত আছো আমার সাথে, আমি যা যা পড়াচ্ছি সবই আসবে। আমি এখন যা যা আলোচনা করতেছি এটাই গুরুত্বপূর্ণ, আসবে 100% পরীক্ষার মধ্যে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যদি আমি আবারও পরেরটা চলে যাই, দেখো কৃষি বিপণন 2 নং প্রশ্ন আসবে, মানে ওরা এমন ভাবে প্রশ্নটা দিবে যে কৃষি বিপণনের, মানে তোমাকে লিখতে হবে কি কৃষি বিপণনের সমস্যা, সমস্যা মানে আমি প্রশ্ন না উত্তর লিখেছি সরাসরি, মানে কৃষি বিপণনের সমস্যা থেকে প্রশ্ন আসবে, সমাধান থেকে। আমি এই লেখাটা লিখছি, বুঝতে পারছো? মানে কৃষি বিপণনের সমস্যা থেকে প্রশ্নটা চাইবে, তোমার সমস্যাগুলো লিখতে হবে। আর 4 নম্বরের প্রশ্ন চাইবে এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে প্রশ্নটা চাইবে। তোমরা কি এই কথাটা আমার বুঝতে পারছো কিনা বলো? এই যে আমি লিখছি এখানে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো তো? বলো যে প্রশ্ন বুঝতে পারছি, সরি লেখা উদ্দীপক বুঝতে পারছি। এখন যারা আমাদের সাথে থাকবা, আমরা একটু ধীরে সুস্থে ক্লাস করবো, বুঝবা। আমাদের হচ্ছে এখন কথা স্পষ্ট শোনা যাচ্ছে, বুঝবা। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। বলো উদ্দীপক বুঝতে পারছি। গ হচ্ছে সমাধান থেকে প্রশ্ন আসবে, সমাধান থেকে প্রশ্ন আসবে। ধরো এরকম প্রশ্ন আসলো যে আমি তোমাদের একটু বুঝাই বলি, ঠিক আছে? বুঝাই বলি, তোমরা বুঝাই, তোমরা একটু দেখাই দিই, চলো দেখাই দিই। আচ্ছা, আমার হচ্ছে পিডিএফ কোথাও লাগবে তো, অনেক সমস্যা হলো না, দেখা নাই ওই দিকে না যাই, আমি নিজে নিজে বোঝাই দিই। ধরো প্রশ্ন করলো, রহিম একজন কৃষক যে তার জমিতে ফসল ফলানোর পরেও, কষ্ট করে ফসল ফলানোর পরেও ফসল বিক্রির ক্ষেত্রে সে ন্যায্য মূল্য পায় না। ক্লিয়ার? শেষ, আর কোন কিছু না। উদ্দীপক রহিম তার ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার কারণ কি ব্যাখ্যা করো। তাহলে মূলত এটা কার বোঝানো হয়েছে? বা যদি বলে উদ্দীপক রহিমের ক্ষেত্রে কি বোঝানো হয়েছে, কৃষি বিপণনকে বোঝানো হয়েছে তার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে যে কৃষি বিপণনের সমস্যা। তারপর এই সমস্যাগুলো লিখবো। উক্ত সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা কি, বা তুমি উক্ত সমস্যার কিভাবে সমাধান করবে। রাষ্ট্র হলো এক জিনিস, তুমি হলে আরেক জিনিস, তোমারটাই করাইতেছি। তাইলে দেখো
গ, উদ্দীপককে আমি ধরে ধরে বলে দিতেছি ভাই, কেমন লিখবা বলে দিতেছি। ঠিক আছে, এটাকে কৃষি বিপণন বলে। এক, এখানে পেলে 1, 2 নাম্বার পাইছো। ঠিক আছে, কৃষি বিপণনের সমস্যা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা দিলেই হবে। এটা কিভাবে? এই যে পাইছো সমস্যা, পাইছো, এই যে পাইছো, এই দেখো, এই যে এটা লিখবা, ভিতরে লিখবা, এটা লিখবা, ভিতরে লিখবা, এটা লিখবা, ভিতরে লিখবা, এটা লিখবা, ভিতরে লিখবা। বুঝতে পারছো? তোমরা সবাই আমাকে একটু বলো, কৃষি বিপণনের গ গ বুঝতে পারছি, বা তোমরা না বুঝলে বলো যে গ বুঝছি না বা গ বুঝছি না। বলো, কৃষি বিপণনের গ গ বুঝতে পারছি। সব বুঝছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দণ্ডচিত্র তো তোমরা আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক বুঝছো কিনা বলো? বিভিন্ন রকম যে ব্যাংক আছে, ঠিক আছে, বিভিন্ন রকম যে ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় উন্নয়ন সমিতি, বিভিন্ন ব্যাংক আছে। আর বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রেমিকা এবং হচ্ছে গিয়ে মহাজন, তাদের কাছ থেকে যখন হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে ঋণ নিবা, তখন সেটা হয়ে যাবে অপ্রাতিষ্ঠানিক উৎস। আমি আবার বলতেছি, যখন রাজশাহী মুখ ব্যাংক, তমুক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, কৃষি ব্যাংক, বিভিন্ন জায়গার ব্যাংক থেকে আনবা, তখন হবে প্রাতিষ্ঠানিক। আর যখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিকা এবং হচ্ছে গিয়ে মহাজনের কাছ থেকে আনবা, তখন সেটা হবে অপ্রাতিষ্ঠানিক। ঠিক আছে, দেখো, ধরো
প্রশ্ন যদি এরকম আসে কুটির শিল্প থেকে যে উদ্দীপকে কোন শিল্পের সমস্যার কথা বলা হয়েছে, পরে উক্ত শিল্পের সমস্যা সমাধান কি করণীয়, সমাধানে কি করণীয়। তাহলে প্রথমে আমরা লিখবো জ্ঞান, জ্ঞান 1 নাম্বার, পরে অনুধাবনে 1 নাম্বার, প্রয়োগে 1 নাম্বার, মোট 3 নাম্বার। তাহলে এই যে আমরা লিখলাম এনে পেলাম এ, চিহ্নিত করলাম, জ্ঞান মানে চিহ্নিত করা, ঠিক আছে। তারপর এটাকে এটাকে কুটির শিল্প বলে। তারপর সমস্যা, স্টেপ, ঠিক আছে, 2 3 4 5 স্টেপ দিয়ে ব্যাখ্যা দিবা কিভাবে কিভাবে। এই যে এই যে সমস্যা ভিতরে ব্যাখ্যা, সমস্যা ভিতরে ব্যাখ্যা। বুঝছো কিনা বলো, লেখো কুটির শিল্পের গ বুঝছি। বলো কুটির শিল্পের গ বুঝছো কিনা বলো। আরে ভিতরে ব্যাখ্যা কি দিবা, এই শুনো ভিতরে ব্যাখ্যা কি দিবা। ধরে লেখা হচ্ছে মূলধনের স্বল্পতা, হ্যাঁ মূলধনের স্বল্পতা। ভিতরে ধরে আনা লিখতে পারবে না যে কুটির শিল্পের যে কুটির শিল্প প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের বা কুটির শিল্প চালানোর জন্য যে ধরনের মূলধন দরকার, কৃষকরা বা হচ্ছে তারা হচ্ছে গিয়ে সেই ধরনের মূলধন পায় না, তাদের মূলধনের অভাব রয়েছে, অর্থাৎ মূলধনের স্বল্পতা রয়েছে। 2টা লাইন দিবা, স্যারের ভিতরে পড়ে জীবনও দেখতো না, তারপর একটু একটু মিল রেখো, ঠিক আছে। থ্যাংক ইউ। পর হচ্ছে দেখো এই 4, এই 4-এ যাবো, 4 উদ্দীপকে কুটির শিল্পের সমস্যার কথা বলা হয়েছে, তার সমাধান। 1 2 3 4 5 6 7 8 এভাবে দিবা। এই যে ব্যাখ্যা, 2 থেকে 3 লাইন। গ গ বুঝছি বা যে কোনো একটা কোনটা বুঝছো না সেটা কমেন্ট করো। গ গ বুঝছি বা কোনটা বুঝছো না সেটা কমেন্ট করো। পিডিএফ আছে, সব আছে পিডিএফে। আচ্ছা আমাদের সাথে একটা কথা বলি, এই মুহূর্তে যারা আসো তারা শুধু আজকে এই মুহূর্তে যারা আসো তারা শুধু পিডিএফ পাবা, আর কাউকে পিডিএফ দিব না। সো আমি কিভাবে বুঝবো যে তুমি যে এই মুহূর্তে ছিলা, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে বলি শুনো, এই যে আমি ফোন আর মার্কার নিয়ে হচ্ছে গিয়ে দাঁড়াইলাম, তোমরা একটা ছবি তুলো, একটা স্ক্রিনশট দাও। এই স্ক্রিনশট পাঠালে বুঝবাম যে তুমি লাস্ট পর্যন্ত ক্লাস করছো। বন্ধুরা তো এই কথা জানে না। তুমি এই যে আমার দাঁড়াইলাম, একটা স্ক্রিনশট দিবা, তারপর এই স্ক্রিনশট আমাকে পাঠাইবা গ্রুপে, তাহলে বুঝবাম তুমি সবটা ক্লাস করছো। এরাই শুধু পিডিএফ পাই, বাকি পিডিএফ দিব না। তুলো একটা স্ক্রিনশট দাও। থ্যাংক ইউ। আচ্ছা এটা একটু সহজ করে দেই।
এখন তুলো। আর হুদাই যারা পড়তে চায় না এদেরকে পিডিএফ দিয়ে লাভ নাই ভাই, তুলো। ও মানে সরি, এই কি বলে, এই এতে আমাদের আইরুশনতে স্ক্রিনশট নেওয়া যায় না। আইরুশন থেকে স্ক্রিনশট নেওয়া যায় না। এখন নাও। এখন যেই যারা আসো তারাই পিডিএফ পাইবা, বাকি কাউকে পিডিএফ দিব না, একটা শিক্ষা দেওয়া দরকার, ঠিক আছে? যা দেখ তাই আসে, কিন্তু ক্লাস করে না ভাই। আইসা আর উল্টা পাল্টা কমেন্ট করে, পোলাপাইন তো সমস্যা। কোন গ্রুপে দিবা? এই যে ক্লাস করতেছো, এই ক্লাসে এখন কিন্তু যে ম্যারাথনের যে ক্লাসের যে ক্যাপশনটা আছে, এই ক্যাপশনটা আমি ক্লাস করার শেষে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে নিচে দেখবা একটা লিংক আছে, ওই লিংকে চাপ দিলে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, ওইখানে দিবা, ঠিক আছে? একদম লিখছে 8টা নিছি, ঠিক আছে? থ্যাংক ইউ। এই কথাগুলো কিন্তু যারা এখন ক্লাস থেকে চলে গেছে তারা কিন্তু এই কথাগুলো জানে না, তারা ভাবছে কি ক্লাস তো একটু করছি পিডিএফ পেয়ে যাবো, বুঝতে পারছো? দিস ইজ নট দ্য রিয়েল কেস, ঠিক আছে? সো আমরা আজকে অনেক অনেক দেরি হয়ে গেছে, তোমাদেরকে যেভাবে বললাম বাকি যেগুলো আছে ধর হচ্ছে গিয়ে পাট শিল্প বললে সেম ভাবে, হ্যাঁ, সমস্যা, ঠিক আছে? স্টেপ আকারে লিখবা, কি আকারে লিখবা? স্টেপ আকারে লিখবা। পাট শিল্প, পোশাক শিল্প, সমস্যা সমাধান, আমদানি বিকল্প শিল্প, রপ্তানিমুখী শিল্প, এগুলো তোমরা পড়বা, ঠিক আছে? পঁচিশ তারিখ MCQ ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমরা একদম শেষ অবধি চলে আসছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এমডি রাশিদুল ইসলাম, আচ্ছা এমডি আমি যতদিন ধরে পড়াচ্ছি আইরুশনে, এর মধ্যে এমডি রাশিদুল ইসলাম হচ্ছে একমাত্র স্টুডেন্ট যার মধ্যে আমি মানে কৃতজ্ঞতা বোধটা পাইছি সবচেয়ে বেশি। আমার এটা ফিল হয় যে এই ছেলেটা হচ্ছে গিয়ে অন্ততপক্ষে শিক্ষকদের দোয়ার কারণে অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। কারণ দোয়ার দরকার আছে, ঠিক আছে? তার মধ্যে সে একটা ক্লাস করলে ভালো লাগলে কমেন্ট করে সুন্দর করে বলে ভালো লাগছে, কমন আসলে খুব সুন্দর করে বলে যে সব কিছুই কমন আসছে বা এই করতে পারছি। এইগুলো হচ্ছে স্টুডেন্টের প্রধান বৈশিষ্ট্য। তোমার জন্য যে অসংখ্য পরিশ্রম করে, সেই পরিশ্রমের মূল্যটা তোমার হচ্ছে কৃতজ্ঞতা বোধটা মানে আমি মনে করি মানে বোধ করা উচিত, ঠিক আছে? সো তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, ঠিক আছে? মনে রাখবা, আমি প্রদীপ বোর্ডে যা পড়াইছি তার বাইরে কিছু আসবে না। আমি বোর্ডে যা লিখাইছি তার বাইরে কিছু আসবে না, না 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 না। আচ্ছা, একজন বলছে কোন থেকে করেছি, খুব অনেকক্ষণ ধরে বলতেছে, এটা আমি একটু বলে দেই। আচ্ছা,
দুইটা, দুইটা, এইভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যে কোনো সময় 4, 8, 9 এই যে কোনো একটা থেকে একটা প্রশ্ন আসবো। যদি এটাতে একটা আসে তাহলে এটা দুটো আসে বলবো, আমার ধরো এটাতে একটা আসছে তাহলে এটা দুটো আসে বলবো। মানে বুঝতে পারছো? এটা বুঝতে পারছো না? সৃজনশীলের হচ্ছে যে ভাগটা করে দিলাম, বুঝতে পারছো কিনা? না, এসি 26 জন্য সেম না, সেম না, সেম না। এসি 26 জন্য মোটেও সেম না। এসি 26 জন্য একটা করে আসবে, একটা করে আসবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, হ্যাঁ আমি সলভ করে দেবো, করতে পারো। এই প্রশ্ন করলে এই সময় স্যার তো মেসেজ দেখেন না, মেসেজ তো হচ্ছে গিয়ে লিখবা স্যার আমি অমুক ছাত্রী, এভাবে লিখবা। হ্যাঁ, নর্মালি মেয়েরা মেসেজ দিলে দেখা যায় না, সমস্যা। স্যার আপনার ক্লাস পড়ার পর কারো ক্লাস ভালো লাগে না, এরকম না, এরকম না, সবার ক্লাসই ভালো লাগবে। ভাইয়া কখর জন্য আলাদা সাজেশন না, কখর জন্য হচ্ছে গিয়ে পরে পাস করার জন্য কোন কোন অধ্যায় পড়বো? 2 পাস করার জন্য 2, 4, 7, 8। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমরা আর 2 মিনিট আছি, আর 2 মিনিট আছি। স্যার এসএসটা কোথায় দিব? দিবা হচ্ছে গ্রুপে বা আমাকে পার্সোনালি। ধন্যবাদ ইনারা মাহানুর লেখছে, ধন্যবাদ ভাইয়া আমাদের জন্য এত কষ্ট করার জন্য। আপনার ক্লাস করে ইনা ইব্রাত পারা লেখছে ভাইয়া আপনাদের পড়ানো, আপনার পড়ানো আর বোঝানোর ধরন অন্য হচ্ছে আলাদা, থ্যাংক ইউ। পিডিএফ কিভাবে পাবা? গ্রুপে পাবা, এখানেও পাবা। কি লেখছে একদম, এই একদম স্পিচ কি লেখছে এটা চলে যাচ্ছে বারবার। স্যারে ক্লাস করলে তুমি প্লাস পাবা, শিওর, থ্যাংক ইউ। স্যার কমেন্টই দেখেন না, কত কোয়েশ্চেন করছি। আকিদ, থ্যাংক ইউ আকিদ। শেষ সময় নেট সমস্যা, সো স্যাড।
নতুন কমেন্ট করো। আর 1 মিনিট আসি, 1 মিনিট আসি। ধন্যবাদ স্যার, আপনার মঙ্গল করুন, থ্যাংক ইউ। সাবিকুন নাহার সাদিয়া লেখছে বাপ বেশি স্যারের। সাদিকুন নাহার ধর্মের পথে আসো, সাদিকুন নাহার, সাবিকুন নাহার ধর্মের পথে আসো। কিভাবে এসএসটা দিব এখনো বুঝি নাই। এসএস দিবা হচ্ছে গিয়ে আমাকে আমার নাম্বার দিবা, দাও নাম্বার দিবা, না নাম্বার দিত না, নাম্বার না, গ্রুপে দিবা। ধর্মের শেষ। এমসিকিউ ক্লাস কোন দিন হবে? হবে। গ্রুপ কোথায় পাবো স্যার? এই 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 এটার নিচেই পাবা। এখানে ক্যাপশন দেওয়া থাকে, ক্যাপশন আমি ক্লাস শেষে ক্যাপশনটা চেঞ্জ করে ফেলবো। প্রিয়ন্তী ধার এতক্ষণে পড়ছেন স্যার আমার কমেন্টটা? প্রিয়ন্তী ধার পড়ছি। সাবিকুন নাহার কানতেছে, সাবিকুন নাহার বাসায় যাও, রাত হইছে। শিয়াব শাহিনুর রহমান শিয়াব লিখছে নাম্বার দিয়েন না, একজন নেওয়ার জন্য বসে আছে। আচ্ছা, তোমাদের কোনো গুরুত্বপূর্ণ কথা বা থাকলে প্রশ্ন থাকলে করতে পারো, আমি চলে যাব। স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ। আজকে আমরা দ্বিতীয় প্লাস তৃতীয় অধ্যায় পড়ছি, দ্বিতীয় প্লাস তৃতীয় অধ্যায় পড়ছি। আগামী ক্লাসে পড়বো 4 + 7, ঠিক আছে? পরের ক্লাসে পড়বো 8 + 9, তাহলে আমাদের শেষ, ঠিক আছে? আজকে 2টা অধ্যায় পড়াইছি, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে খামার, দণ্ডচিত্র, তারপর হচ্ছে গিয়ে কৃষি বিপণন, আর একটু বলছি কৃষি ঋণ, এর বাইরে কিচ্ছু আসবে না। তৃতীয় অধ্যায় থেকে আমরা বলছি কুটির শিল্প মাস্ট, তারপরে পোশাক শিল্প, পাট, চা, ঠিক আছে? আমদানি বিকল্প শিল্প, বৃহৎ শিল্প, ঠিক আছে? রপ্তানিমুখী শিল্প, এগুলা। এই তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো, দ্রুত করো পরে। এখন হচ্ছে স্পেসিজিয়াম মানে কি? আচ্ছা, স্পেসিজিয়াম বলতে গেলে আমি যতটুকু জানি এটা মেবি একটা লেডি শব্দ, এর অর্থ মনে স্থান বা দূরত্ব, এরকম। তুমি একটু গুগল করো, এটা সম্পর্কে আমার বিস্তারিত ধারণা নাই। স্পেসিজিয়াম না, ওটা হচ্ছে স্পেসিয়াম। আমি যেটা বলছি ওটা স্পেসিয়াম, পেসিজিয়াম না, ঠিক আছে? এগুলো হচ্ছে সত্যি বলতে আমি এই প্রথম আপনার ক্লাস করছি, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ মনধার। কে নিয়ামিম লেখছে বৃষ্টি শুরু হয়ে গেছে, অর্থনীতির জন্য ভাইয়া সেরা রে। রে আমরা ফার্স্ট পার্টটা 12 ঘন্টা ক্লাস দিব, একদম সুন্দর করে বুঝাই দিব। সেকেন্ড ক্লাসে তো থিওরি ওইভাবে কিছু নাই, ব্যাখ্যামূলক পড়া, ওই জন্য হচ্ছে করা যাচ্ছে না। ফার্স্ট পার্টটা নিয়ে আমরা খেলবো, ঠিক আছে? জোস ক্লাস হবে। সেকেন্ড পার্টে আমরা পড়াই দিব। তবে একটা কথা তোমাদের প্রিয় শিক্ষার্থীরা বলে রাখি, তোমরা মনোযোগ শোনো। আমি যদি কোনো কিছু বোর্ডে লেখাই বা আমার স্লাইডে থাকে, মনে করবে এখান থেকে প্রশ্ন আসবে। এমসিকিউ ক্লাস কবে হবে? এমসিকিউ ক্লাস তো হবে লাস্ট দিন, 26 তারিখ। না পড়ে এ প্লাস পাওয়ার টিপস আছে স্যার? হ্যাঁ, না পড়ে এ প্লাস পেতে পারবা। আইরিশ ভর্তি হও, তারপরে এটা পেইড কোর্স, ডিইউআইসি ব্যাচে ভর্তি হও। রুল আমিন বাপ দেখানোর জন্য কি অবস্থা। আসলে খুব ভালো ক্লাস ছিল, থ্যাংক ইউ। প্লাস নিশ্চিত করতে হবে, হ্যাঁ প্লাস পাবা, ইনশাল্লাহ প্লাস পাবা। নামাজটা পড়েও আল্লাহর কাছে চাইবা, অবশ্যই প্লাস পাবা, প্লাস পাইবা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট 30 সেকেন্ড, কারো কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে বলতে পারো।
এ প্লাস পাওয়ার জন্য কোন চ্যাপ্টার বেশি এফোর্ট দিয়ে দিব? এ প্লাস পাওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এ প্লাস পেতে চাইলে, এ প্লাস পেতে চাইলে 2 নাম্বার, 7 নাম্বার, 4 নাম্বার ভালোভাবে পড়বা, ভালোভাবে। এ প্লাস পেতে চাইলে এই অধ্যায়গুলো ভালো করে পড়বা। পরবর্তী ক্লাস নেন। হ্যাঁ, পরবর্তী ক্লাস আবার হবে, পরীক্ষার আগের দিন হবে। পিডিএফ দিয়ে দিছি, পড়তে থাকো। পিডিএফ দিয়ে দিছি, পড়তে থাকো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলা। থ্যাংক ইউ সানজিদা, মিহি, আফরোজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে তোমরা শেষ অবধি ছিলা, মানে এটা হচ্ছে আমার মানে আমার জন্য অনেক বেশি পাওয়া। ঠিক আছে, যারা শেষ অবধি ছিলা। স্যার এমসিকিউ পিডিএফ গুলো পড়লে কমন পড়বে? হ্যাঁ, 100% কমন পড়বে। তোমরা যারা ভূগোল আমার সেশন পড়ছো, দেখছো, তারা অবশ্যই বুঝবা যে 100% কমন পড়বে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নামাজ পড়বা। ঠিক আছে, সৃষ্টিকর্তা উপাসনা করবা, যাতে করে হচ্ছে সবকিছু হচ্ছে কি আল্লাহ তাআলা সহজ করে দেন। আর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যেই হচ্ছে গিয়ে এটা হচ্ছে দুর্ভাগ্যক্রমে যেই ঘটনাটা ঘটছে, দুঃখজনক, সেটার জন্য হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে তাদের পরিবার সবাই যাতে এই দুঃখ সইতে পারে। ঠিক আছে, হ্যাঁ। মি আফরোজ, থ্যাংক ইউ মি আফরোজ। প্রিয়ন্তীদার, ভালো থাকবেন স্যার। হ্যাঁ, তুমি ভালো থাকবা, সবাই ভালো থাকবা, আমরা চাই সবাই ভালো থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে আজকে ক্লাস হচ্ছে, এটার ক্যাপশনটা 2 মিনিট 5 মিনিট পরে চেক করবা। এখানে একটা লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইবা, ওইখানে পিডিএফ দেওয়া থাকবে। কারা পিডিএফ পাবা? শুধুমাত্র যারা হচ্ছে আমি যে বলছিলাম কি করলে পিডিএফ পাবা তারা, বাকিরা পাবা না। থ্যাংক ইউ।